জেনেসিস এমআরসিপি প্রোগ্রাম কর্তৃক আয়োজিত আজকের হাফ অ্যান আওয়ার উইথ এমআরসিপি প্রোগ্রামের ধারাবাহিক পর্বের আজকে প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেন্টর হিসেবে থাকছি ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানিশ, এমআরসিপি ইউকে, এমডি রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, বিএসএমএমইউ। তো এমআরসিপির অ্যাকচুয়ালি অনেকগুলো ফেভারিট টপিক আছে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো এমআরসিপির আমাদের এই সিরিজের উদ্দেশ্য থাকবে যে এই ধরনের এক একটা টপিক করে আমরা প্রত্যেক উইকলি একটা ডিসকাশন থাকবে। তো তারই ধারাবাহিকতায় আজকের আমাদের টপিকটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। তো সিলিয়াক ডিজিজ হচ্ছে এমআরসিপির জন্য একটা মানে মাস্ট টু রিড একটা টপিক, যেখান থেকে একটা কোশ্চেন থাকবেই। সেটা মোস্ট কমনলি এমআরসিপি পার্ট 1 তো অবশ্যই থাকবে। তো সিলিয়াক ডিজিজ আমরা এটা এমবিবিএস লেভেলে পড়েছি, অথবা যারা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছি আমরা এটা পড়েছি। কিন্তু এমআরসিপিতে যে কোশ্চেনটা সিলিয়াক ডিজিজ থেকে মেইনলি আসে, প্রথমে আমরা একটু এই জিনিসটা যদি জেনে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে সিলিয়াক ডিজিজ কিভাবে ডায়াগনোজ করা হয়, এটা নিয়ে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। সিলিয়াক ডিজিজের ডায়াগনোসিস রিলেটেড কোশ্চেন পরীক্ষা সবচেয়ে বেশি থাকে। সেকেন্ড যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশন। এই কমপ্লিকেশন গুলো কি হতে পারে, বা আমরা কখন কমপ্লিকেশন চিন্তা করব, রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ কি, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে এবং এটা আসে পরীক্ষায়। এবং সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যে টপিকটা এখান থেকে সেটা হলো ট্রিটমেন্ট অফ সিলিয়াক ডিজিজ। তো আমরা এখান থেকে যেটা জানলাম যে তিনটা জিনিস পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ফার্স্ট অফ অল যে ডায়াগনোসিস কিভাবে করা হয়, স্পেশালি দ্য ইনভেস্টিগেশন কি হবে। সেকেন্ড হচ্ছে সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশন গুলো কি হতে পারে, এবং লাস্ট অফ অল হচ্ছে ট্রিটমেন্ট। এবং সিলিয়াক ডিজিজের সাথে একটা জেনেটিক অ্যাসোসিয়েশন আছে, সেই জেনেটিক অ্যাসোসিয়েশনটাও পরীক্ষায় আসছে। সো এই কয়েকটা জিনিসের বাইরে ইউজুয়ালি এমআরসিপিতে কোনো কোশ্চেন থাকে না। তাহলে আমরা ফার্স্ট অফ অল এই টপিক গুলো তো আমরা পড়বই, তার সাথে আমরা আর কিছু জিনিস যদি একটু অ্যাড করি, যেমন হচ্ছে সিলিয়াক ডিজিজের ক্লিনিক্যাল ফিচার, এটার প্যাথোফিজিওলজি কি, এবং এরপরে আমরা এই জিনিসটাতে আসবো। তাহলে সিলিয়াক ডিজিজ সম্পর্কে আমরা সবাই জানি যে এটা হচ্ছে এক ধরনের অটোইমিউন ডিজিজ। এটা একটা অটোইমিউন ডিজিজ, এবং অটোইমিউন ডিজিজ গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে দে অকার্স ইন এ ক্লাস্টার। ক্লাস্টার বলতে যেমন যদি কোনো প্যাশেন্টের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস থাকে, তাদের সিলিয়াক ডিজিজ হওয়ার চান্স থাকে। যাদের অটোইমিউন থাইরয়েড ডিজিজ থাকে, এই ধরনের প্যাশেন্টের সিলিয়াক ডিজিজ হওয়ার চান্স থাকে। অথবা যে প্যাশেন্টের গুলোর পার্নিশিয়াস অ্যানিমিয়া, এদের সিলিয়াক ডিজিজ হওয়ার চান্স থাকবে। আবার এই কথাটাকে যদি আমরা অন্যভাবে বলতে চাই, যাদের সিলিয়াক ডিজিজ থাকবে তাদের টাইপ 1 ডায়াবেটিস থাকতে পারে। যাদের সিলিয়াক ডিজিজ থাকবে এদের হাশিমোটোস থাইরয়েডাইটিস, গ্রেভস ডিজিজ এগুলো থাকতে পারে। সো এদের অ্যাসোসিয়েশনটা খুবই খুবই বেশি, এবং এমআরসিপিতে এই অ্যাসোসিয়েশন থেকেও কোশ্চেন থাকতে পারে। সো আমরা যেটা বললাম যে সিলিয়াক ডিজিজ হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, এবং এটা কাদের বেশি হয়, মেল না ফিমেল? এটা রিলেটিভলি ফিমেলদের বেশি হয়। অ্যাজ এ হোল যে কোনো অটোইমিউন ডিজিজ এটা হচ্ছে ফিমেলদের বেশি হয়। তবে দুইটা এক্সেপশন আছে, এটা আমরা জানি। এটা হচ্ছে অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস, আরেকটা হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস। প্যানক্রিয়াটাইটিস এবং হেপাটাইটিস এই দুইটা জিনিস, এবং আরেকটা হচ্ছে পিএসসি। পিএসসি তো স্পেশালি হেপাটাইটিসের আবার অনেকগুলো টাইপ আছে অটোইমিউন হেপাটাইটিস। তো যদি আমরা দুইটা বলি পার্টিকুলারলি, তাহলে পিএসসি আরেকটা হচ্ছে অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস। এই দুইটা মেলদের বেশি হয়। এটা অটোইমিউন ডিজিজ কিন্তু মেলদের বেশি হয়। এক নম্বরে হচ্ছে পিএসসি, আর দুই নম্বরে হচ্ছে অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস। ওকে, সো আমরা আবার ব্যাক করছি সিলিয়াক ডিজিজে, যে সিলিয়াক ডিজিজ হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ এবং এটা ফিমেলদের বেশি হয় অ্যাজ এ পার্ট অফ অটোইমিউন ডিজিজ। এবং সিলিয়াক ডিজিজের সাথে আদার অটোইমিউন ডিজিজ গুলো অ্যাসোসিয়েশন থাকতে পারে। এরপরে আমরা চলে আসি যে প্যাথোফিজিওলজি কি। প্যাথোফিজিওলজি এটা আমরা সবাই জানি যে সিলিয়াক ডিজিজ এটা হচ্ছে একটা গ্লুটিন সেন্সিটিভিটি, অর্থাৎ গ্লুটিন কন্টেইনিং ফুড খাইলে যারা খায় তাদের ক্ষেত্রে যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মানে জেনেটিক প্রিডিসপোজিশন যদি থাকে, তাহলে এই ধরনের পার্সনদের ক্ষেত্রে এই গ্লুটিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, এবং সেই অ্যান্টিবডির কারণে বডিতে ইন্টেস্টাইনের যে লাইনিং এপিথেলিয়াম গুলো এগুলো ডিস্ট্রাকশন হবে, এখানকার সেলগুলো ডিস্ট্রাকশন হবে, এবং এর কনসিকুয়েন্সে সিলিয়াক ডিজিজ ডেভেলপ করবে। তাহলে গ্লুটিন সেন্সিটিভিটি এই টার্মটা শুধুমাত্র সিলিয়াকের জন্য যে প্রযোজ্য তা না,
এটা ইভেন আইবিএস এর প্যাশেন্টেরও হতে পারে। ইরিটেবল বাউল সিনড্রোম যারা, এদের ক্ষেত্রেও গ্লুটিন সেন্সিটিভিটি হতে পারে। সো পরীক্ষার হলে যদি থাকে যে একটা প্যাশেন্টের গ্লুটিন খেয়ে প্রবলেম হচ্ছে এবং প্যাশেন্টের কোনো অ্যানিমিয়া নাই, কোনো গ্রোথ রিটার্ডেশন নাই, আদারওয়াইজ অন্য কোনো ফিচার নাই, ইট অলসো ক্যান বি এ পার্ট অফ আইবিএস, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম। ওকে, তো সিলিয়াক ডিজিজের একটা কার্ডিনাল ফিচার হচ্ছে এদের গ্লুটিন সেন্সিটিভিটি থাকে। তবে সব প্যাশেন্টের এরকম ফিচার নাও থাকতে পারে। কিছু প্যাশেন্ট অ্যাটিপিক্যাল সিমটম নিয়ে আসতে পারে, যেমন এদের একটা কমন প্রেজেন্টেশন হচ্ছে যে আনএক্সপ্লেইনড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং এটা এমআরসিপি তে খুবই আসে যে একটা ইয়াং মেল অথবা একটা ইয়াং ফিমেল আসছে এবং তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আনএক্সপ্লেইনড, কোনো কজ পাওয়া যাচ্ছে না। তো এরকম ইয়াং প্যাশেন্টদের ক্ষেত্রে ক্যান্সার হওয়াটা লেস পসিবিলিটি, এবং এ ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ হওয়ার পসিবিলিটি ভেরি ভেরি হাই। এরকম কোশ্চেন প্রায় আসছে যে একটা 40 years old ফিমেল presented with unexplained iron deficiency anemia. What will be the initial investigation? What will be the initial investigation? তাহলে যদি আমরা একটা ফিমেল প্যাশেন্ট, ইয়াং ফিমেল প্যাশেন্ট, যার একটা আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া আছে, স্পেশালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেক্ষেত্রে আমরা ফার্স্ট যে জিনিসটা চিন্তা করব সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। ওকে, ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব হচ্ছে সিলিয়াক ডিজিজ। তো এই সিলিয়াক ডিজিজের জন্য যদি আমরা ইনিশিয়াল টেস্ট করতে চাই, ফার্স্ট যে টেস্টটা আমরা করব সেটা হচ্ছে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি। টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি, এটা হচ্ছে ফার্স্ট টেস্ট। অথবা যদি কোশ্চেন আসে যে সিলিয়াক ডিজিজের একটা প্যাশেন্টের ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা, ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা হবে, আনসার সেম, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি। তাহলে আমরা যেটা বলছিলাম যে একটা প্যাশেন্টের প্যাথোজেনেসিস যদি আমরা বলি, তাহলে সিলিয়াকের প্যাথোজেনেসিস হচ্ছে যে গ্লুটিন কন্টেনিং ফুড যখন কেউ কনজাম করে, এবং প্যাশেন্ট সবার ক্ষেত্রে কিন্তু হবে না, আমরা সবাই গ্লুটিন কন্টেনিং ফুড খাই, যেমন ওট, বার্লি, রে, এ ধরনের ফুডের ভিতরে, তারপরে হচ্ছে হুইট, এগুলোর ভিতরে আমরা জানি যে গ্লুটিন থাকে। তো এই গ্লুটিন কন্টেনিং যে ফুড গুলো, এটা যারা কনজাম করে সবার ক্ষেত্রে কিন্তু সিলিয়াক ডিজিজ হবে না। তাহলে কাদের হবে? যারা জেনেটিক্যালি সাসেপ্টেবল। কারা জেনেটিক্যালি সাসেপ্টেবল? যাদের DQ2 এবং DQ8 এই দুইটা জিন যাদের ভিতরে থাকবে, দে উইল বি জেনেটিক্যালি সাসেপ্টেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ সিলিয়াক ডিজিজ। তাহলে এদের এ ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে যখন তারা গ্লুটিন কনজিউম করার পরে এটা ইন্টেস্টাইনের যখন লাইনিং এপিথেলিয়ামকে ক্রস করবে, ক্রস করার পরপরই এখানে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ। এরা হচ্ছে সেই গ্লুটিনকে ডিঅ্যামাইডেশন করবে, ডিঅ্যামাইডেশন করে এটাকে ছোট ছোট মলিকুলে কনভার্ট করবে। এই ছোট মলিকুলগুলোকে পরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইনগালফ করবে। ইনগালফ করার পরে সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে যদি DQ2 এবং DQ8 থাকে, তখন এই যে অ্যান্টিজেনটা, যে গ্লুটিন ভেঙে যে অ্যান্টিজেনটা আসছে, তারা তাকে রিপ্রেজেন্ট করবে। কার কাছে রিপ্রেজেন্ট করবে? এরা হেল্পার টি সেলের কাছে রিপ্রেজেন্ট করবে। তখন হেল্পার টি সেলটা স্টিমুলেটেড হবে এবং এরা পরবর্তীতে অন্যান্য লিম্ফোসাইট গুলোকে সেখানে রিক্রুট করবে, যার কারণে লাইনিং এপিথেলিয়ামের ওখানে লিম্ফোসাইটের পরিমাণ বেড়ে যাবে। এই লাইনিং এপিথেলিয়ামে যখন লিম্ফোসাইট চলে আসবে, তখন লিম্ফোসাইট গুলো অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার পরে তারা আবার কিছু সাইটোকাইন রিলিজ করবে। এই সাইটোকাইন গুলো করবে কি? এই লাইনিং এপিথেলিয়ামের যে এন্টারোসাইট গুলো থাকে, সেই এন্টারোসাইট গুলোকে ডিস্ট্রাকশন করে দিবে। আর আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনের যে লাইনিং এপিথেলিয়াম, এগুলো হচ্ছে একটা ভিলাই তৈরি করে। কেন ভিলাই তৈরি করে? যে যখন ভিলাই তৈরি হয় তখন ইন্টেস্টাইনের যে সারফেস এরিয়াটা এটা বেড়ে যায়। সারফেস এরিয়া যদি বেশি থাকে তাহলে অ্যাবজর্পশন বেশি হবে, সারফেস এরিয়া বেশি থাকলে অ্যাবজর্পশন বেশি হবে। তাহলে যাদের সিলিয়াক ডিজিজ, তাদের এই লাইনিং এপিথেলিয়াম গুলো যেহেতু ডিস্ট্রাকশন হয়ে যায়, এবং এটাকে প্যাথোলজিক্যালি আমরা বায়োপসি যদি করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভিলাস অ্যাট্রফি, বায়োপসি করলে পাওয়া যাবে ভিলাস অ্যাট্রফি। তো এটা হচ্ছে ইন শর্ট একটা সিলিয়াক ডিজিজের প্যাথোফিজিওলজি। আর আমরা যদি মনে রাখতে কোনো প্রবলেম হয়, তাহলে আমরা শুধু একটু মনে রাখতে পারি যে গ্লুটিন কন্টেনিং ফুড খাইলে সেটা বডিতে এসে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে প্রেজেন্ট হয়, এবং পরবর্তীতে তারা লিম্ফোসাইটকে স্টিমুলেট করে, এবং এই লিম্ফোসাইট গুলো পরবর্তীতে অ্যান্টেরোসাইট গুলোকে ডিস্ট্রাকশন করে, এবং আলটিমেটলি এটা সিলিয়াক ডিজিজের যে কনসিকুয়েন্স গুলো এখান থেকে ডেভেলপ করে।
তাহলে এই সবগুলোর মূলে দুইটা জিনিস কাজ করতেছে। ফার্স্ট অফ অল হচ্ছে গ্লুটিন সেন্সিটিভিটি এবং জেনেটিক প্রিডিসপোজিশন। এই জেনেটিক প্রিডিসপোজিশনের সম্পর্কে আমরা সবাই জানি, যে অলরেডি জেনে গিয়েছি যে DQ2 এবং DQ8 এই দুইটা জিন যদি থাকে, তাহলে এই ধরনের পার্সনদের ক্ষেত্রে এই ধরনের রিয়াকশন গুলো বা অ্যান্টিজেন প্রেজেন্টেশন যেটা এটা হবে, আদারওয়াইজ সবার ক্ষেত্রে এটা হবে। তাহলে এটা গেল এর প্যাথোফিজিওলজি। এখন প্যাথোফিজিওলজির পরে যদি আমরা আসি যে সাইন সিমটম গুলো কি হবে। সাইন সিমটম গুলো হচ্ছে যে এর সাইন সিমটম গুলো ডিপেন্ড করতেছে যে এটার কতটুক এন্টারোসাইট গুলো এফেক্টেড হচ্ছে। যদি এখানকার লাইনিং এপিথেলিয়াম গুলো বেশি ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে অ্যাবজর্পশন কম হবে, সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি হবে, ফলেট ডেফিসিয়েন্সি হবে, আদার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। তাহলে এই ডেফিসিয়েন্সির কারণে প্যাশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, প্যাশেন্টের হচ্ছে ফলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, প্যাশেন্টের বিশেষ করে বাচ্চাদের যদি হয় তাহলে তাদের গ্রোথ রিটার্ডেশন ডেভেলপ করবে। প্লাস যখন গ্লুটিন কন্টেনিং ফুড কেউ কনজিউম করতে থাকবে, এরা এই প্যাশেন্ট গুলো পরবর্তীতে ডিসপেপসিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই ধরনের প্যাশেন্ট গুলো ব্লটিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাবডোমিনাল ব্লটিং এবং ডিসপেপসিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ জাস্ট লাইক আইবিএস। তাহলে একটা বিশেষ করে একটা অ্যাডাল্ট প্যাশেন্টের যদি আইবিএস থাকে তাহলে বলা হয় যে সিলিয়াক ডিজিজটাকে অলওয়েজ এক্সক্লুড করার জন্য, অর্থাৎ অ্যাডাল্ট প্যাশেন্টের আইবিএস বলার আগে সিলিয়াক ডিজিজটা অবশ্যই অবশ্যই এক্সক্লুড করতে হবে। এটা ফর দ্য এমআরসিপি পারপাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা আইবিএস প্যাশেন্ট বলার আগে আপনি কি টেস্ট করবেন, প্যাশেন্টের সাইন সিমটম সবই হচ্ছে আইবিএস এর, তবে বলার আগে দুইটা টেস্ট করতে হয়, একটা হচ্ছে সিলিয়াক সেরোলজি, আরেকটা হলো থাইরয়েড ফাংশন টেস্ট। সিলিয়াক সেরোলজি আরেকটা হলো থাইরয়েড ফাংশন টেস্ট। তাহলে আমরা এই দুইটা টেস্টের মাধ্যমে এই ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করতে পারি এবং এটাকে এক্সক্লুড করতে পারি। তো প্যাশেন্টের সাইন সিমটম তাহলে কি হবে? সাইন সিমটম গুলো হচ্ছে এখানে ম্যালঅ্যাবজর্পশনের ফিচার থাকতে পারে, অথবা নন স্পেসিফিক সিমটম, অ্যাবডোমিনাল ব্লটিং, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ডিসপেপসিয়া এই ধরনের ফিচার থাকতে পারে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে প্যাশেন্টের আপার জিআই সিমটম থাকতে পারে অথবা মিড জিআই সিমটম থাকতে পারে। আপার জিআই এর ভিতরে কি ডিসপেপসিয়া এবং প্যাশেন্টের হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। আর মিড গার্ড সিমটম গুলো কি, যে এখানে প্যাশেন্টের অ্যাবডোমিনাল ব্লটিং থাকবে, প্যাশেন্টের ডায়রিয়া থাকতে পারে, স্ট্যাটুরিয়া থাকতে পারে, দিস আর দ্য মিড গার্ড সিমটম। এবং কিছু নন জিআই সিমটম থাকতে পারে, যেমন গ্রোথ রিটার্ডেশন, প্যাশেন্টের ফিচার অফ B12 ডেফিসিয়েন্সি, ফিচার অফ ফলেট ডেফিসিয়েন্সি, ফিচার অফ আয়রন ডেফিসিয়েন্সি, প্যাশেন্টের হচ্ছে আদার অটোইমিউন ডিজিজ গুলোর প্রেজেন্টেশন থাকতে পারে, ডিলেড পিউবার্টি থাকতে পারে, ইনফার্টিলিটি থাকতে পারে। সো দিস আর অল দ্য ফিচার্স অফ সিলিয়াক ডিজিজ। তাহলে আমরা সিলিয়াক ডিজিজ সম্পর্কে যেটা জানলাম এ পর্যন্ত, ফার্স্ট অফ অল সিলিয়াক ডিজিজ কি ধরনের ডিজিজ, এটা একটা অটোইমিউন ডিজিজ, এটা কাদের বেশি হয়, ফিমেলদের বেশি হয়। থার্ডে আমরা জানলাম যে এর প্যাথোফিজিওলজি কি হবে। তাহলে প্যাথোফিজিওলজির মেইন বেসিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্লুটিন সেন্সিটিভিটি এবং সেকেন্ড যেটা সেটা হলো জেনেটিক সাসেপ্টিবিলিটি। এবং কারা জেনেটিক্যালি সাসেপ্টেবল? দোজ হু ক্যারিজ DQ2 and DQ8 gene. So these are the genetic predisposition. এবং এরপরে আমরা জানলাম যে ক্লিনিক্যাল ফিচার গুলো কি হবে। তাহলে ক্লিনিক্যাল ফিচার গুলো থাকতে পারে ফিচার অফ ম্যালঅ্যাবজর্পশন অথবা নন জিআই সিমটম থাকতে পারে এখান থেকে। এরপরে আমরা চলে আসি যে কোশ্চেনটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যে হোয়াট উইল বি দ্য ইনিশিয়াল টেস্ট ফর দ্য সিলিয়াক ডিজিজ। তাহলে ইনিশিয়াল টেস্ট কি হবে? ইনিশিয়াল টেস্ট উইল বি টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি। এবং এই টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ যে অ্যান্টিবডি, এটা হচ্ছে IgA টাইপের অ্যান্টিবডি। মানে অ্যান্টিবডি গুলো তো বিভিন্ন টাইপের হতে পারে, এই অ্যান্টিবডি গুলো IgA হতে পারে, IgG হতে পারে, IgM হতে পারে। তো টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ যে অ্যান্টিবডি আমরা মেজার করি, যে মেজার যেটা করি, মেজার করা হয় এখানে IgA টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি, এটাই মেজার করা হয়। এখন সিলিয়াক ডিজিজের প্যাশেন্ট যারা, তাদের 2% প্যাশেন্টদের ক্ষেত্রে IgA ডেফিসিয়েন্সি থাকতে পারে, যার কারণে বলা হয়, এটা ইউরোপিয়ান গাইডলাইন, নাইস গাইডলাইন এটা, যে কোনো প্যাশেন্টকে যদি আপনি টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ IgA অ্যান্টিবডি করতে চান তাহলে তার আগে প্যাশেন্টের টোটাল IgA দেখতে হবে, টোটাল IgA লেভেল। কারণ কোনো প্যাশেন্টের যদি IgA ডেফিসিয়েন্সি থাকে তাহলে এই টেস্টটা দিয়ে আমরা প্যাশেন্টকে সিলিয়াক না এটা বলতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব?
সেক্ষেত্রে আমরা টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি করব, তবে সেটা টাইপ হবে আইজিজি টাইপ টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি। এই টপিকটা কি মানে আপনারা বুঝতে পারছেন? হোপফুলি বুঝতে পারতেছেন। সো আমরা হচ্ছে কখন একটা প্যাশেন্টের টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি করব এবং কখন আমরা একটা প্যাশেন্টের আইজিজি টাইপ টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি করব, এই দুইটা আমরা ক্লিয়ার। থার্ড যদি বলি তাহলে আরেকটা হতে পারে যে এখানে অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি করা যেতে পারে। থার্ড হচ্ছে অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি করা যেতে পারে। এবং যদি বলা হয় যে কনফার্মেটরি টেস্ট কি হবে, সিঙ্গেল কনফার্মেটরি টেস্ট কি হবে, অ্যাকচুয়ালি সিঙ্গেল টেস্ট করে সিলিয়াক ডিজিজ কখনো কনফার্ম করা যায় না। এখানে আইদার প্রথমে একটা অ্যান্টিবডি লাগে এবং সেকেন্ডলি যেটা লাগে সেটা হচ্ছে বায়োপসি। আপার জি এন্ডোস্কোপি করে এখানে ডিউডেনাম থেকে বায়োপসি নেওয়া হয় এবং এই বায়োপসি স্পেসিমেনে যদি দেখা যায় ভিলাস অ্যাট্রফি আছে, এপিথেলিয়াল সেল বেশি, ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইট গুলো বেশি, এবং থার্ড অফ অল যদি ক্রিপ্ট হাইপারপ্লাসিয়া থাকে, তখন এটাকে আমরা সিলিয়াক ডিজিজ হিসেবে লেবেল করতে পারি। তাহলে প্যাশেন্টের যদি সেরোলজি পজিটিভ থাকে, প্যাশেন্টের যদি বায়োপসি পজিটিভ থাকে, তাহলে ইট ইজ ডায়াগনস্টিক ফর সিলিয়াক ডিজিজ। আর এমআরসিপির জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যখন প্যাশেন্টকে অ্যাডভাইস করব এন্ডোস্কোপি অথবা সেরোলজি, তার আগে অবশ্যই প্যাশেন্টকে গ্লুটিন আনরেস্ট্রিক্টেড ডায়েট নিতে হবে, অর্থাৎ প্যাশেন্টের গ্লুটিন ফ্রি করা যাবে না। একটা প্যাশেন্টকে আপনি সাসপেক্ট করলেন যে সিলিয়াক ডিজিজ, সাসপেক্ট করেই আপনি কিন্তু প্যাশেন্টের গ্লুটিন কন্টেনিং ডায়েট গুলোকে বন্ধ করতে পারবেন। কারণ এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে প্যাশেন্টের যে অ্যান্টিবডি লেভেলটা, এই অ্যান্টিবডি লেভেলটা কমে যেতে পারে। সো একটা প্যাশেন্টের টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি করতে হলে কমপক্ষে 6 উইক গ্লুটিন কন্টেনিং ডায়েট দিতে হবে, এবং অ্যাটলিস্ট 1 মিল। আমরা যে দিনে 3টা মিল নিয়ে থাকি তার ভিতরে অ্যাটলিস্ট একটা মিলে প্যাশেন্টকে অ্যাডেকুয়েট অ্যামাউন্টে গ্লুটিন আনরেস্ট্রিক্টেড বা গ্লুটিন কন্টেনিং ডায়েট দিতে হবে। তাহলে অ্যান্টিবডি অথবা বায়োপসি করার আগে এটা আমাদেরকে করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ফলস নেগেটিভ রেজাল্ট পেয়ে যেতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি একটা প্যাশেন্টের আমরা সিলিয়াক ডিজিজ সাসপেক্ট করি, তাহলে এই প্যাশেন্টকে আমরা কি ট্রিটমেন্ট দিব? যখন আমরা কনফার্ম করে ফেললাম ডায়াগনোসিসটা, তখন আমরা কি ট্রিটমেন্ট দিব? অ্যাকচুয়ালি এখানে কোনো ট্রিটমেন্ট লাগে না, এখানে মেইন ট্রিটমেন্ট হচ্ছে গ্লুটিন ফ্রি ডায়েট। প্যাশেন্টকে গ্লুটিন কন্টেনিং ডায়েট দেওয়া যাবে না, এটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। এরপরে যদি বলা হয় ফলো আপ কিভাবে করব, তাহলে এই ধরনের প্যাশেন্টকে ফলো আপ করা হয় কিভাবে? এদেরকে ফলো আপ করা হয় এদের হিস্ট্রি নিয়ে, এদের হাইট দিয়ে, এদের ওয়েট দিয়ে, এবং অ্যানুয়াল প্যাশেন্টের হচ্ছে বোন স্ক্যান অথবা যেটাকে আমরা বলি ডেক্সা স্ক্যান, এই ডেক্সা স্ক্যান করা যেতে পারে। সো একটা সিলিয়াক ডিজিজের প্যাশেন্টকে আমরা ফলো আপ করবো তার হিস্ট্রি দিয়ে, তার এক্সামিনেশন দিয়ে, এবং তার ইনভেস্টিগেশন করে। এবং ইনভেস্টিগেশনের ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্যাশেন্টের সিবিসি করতে পারি, আর একটা হলো ডেক্সা স্ক্যান করতে পারি। ডেক্সা স্ক্যান কেন করি আমরা? কারণ এখানে প্যাশেন্টের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অ্যাবজর্পশন কমে যায়, তাহলে এটার কারণে প্যাশেন্টের অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। সো এই ধরনের মেটাবলিক বোন ডিজিজ গুলো ডেভেলপ করছে কিনা, অস্টিওম্যালেশিয়া ডেভেলপ করতে পারে, এরকম অস্টিওম্যালেশিয়া ডেভেলপ করছে কিনা, অস্টিওপোরোসিস ডেভেলপ করতেছে কিনা, এটার জন্য আমরা প্যাশেন্টের বোন স্ক্যান করি। সো এটা হচ্ছে আমাদের সিলিয়াক ডিজিজের ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট। কমপ্লিকেশন আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তাহলে কমপ্লিকেশন কি হতে পারে? সিলিয়াক ডিজিজ যাদের থাকে এদের একটা ক্যান্সার খুবই বেশি বলতে এটা অন্যান্য জায়গায় হয় না, এটা শুধুমাত্র সিলিয়াকের সাথে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে এন্টারোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা। তাহলে সিলিয়াকের প্যাশেন্টের একটা ম্যালিগনেন্সি খুব ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম পারপাস, সেটা হচ্ছে এন্টারোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা। এরকম কোশ্চেন এমআরসিপিতে অনেকবার আসছে, বলছে প্যাশেন্টের সিলিয়াক ডিজিজ, প্যাশেন্ট হচ্ছে গ্লুটিন ফ্রি ডায়েটে আছে, তারপরে প্যাশেন্টের সিমটম গুলো কন্ট্রোল হচ্ছে না, প্যাশেন্টের সিমটম গুলো পারসিস্ট করছে। তাহলে এক্ষেত্রে প্যাশেন্টের করণীয় কি, অথবা এক্ষেত্রে ডায়াগনোসিস কি হতে পারে? তাহলে একটা রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ যে কোনোভাবে গ্লুটিন কন্টেনিং ডায়েট গুলো ইনটেক করছে না, অ্যাভয়েড করছে,
তারপরও প্যাশেন্টের সিমটম গুলো কমতেছে না, প্যাশেন্টের ফিভার ডেভেলপ করে যাচ্ছে, ওয়েট লস ডেভেলপ করে যাচ্ছে, প্যাশেন্টের ম্যালঅ্যাবজর্পশনের ফিচার গুলো আছে, তাহলে এক্ষেত্রে ডায়াগনোসিস হতে পারে এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা। এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা। ওকে, আরেকটা ক্যান্সার এদের হতে পারে, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টিনাল অ্যাডিনোকার্সিনোমা। স্মল ইন্টেস্টিনাল অ্যাডিনোকার্সিনোমা এটাও সিলিয়াকের প্যাশেন্টের বেশি হতে পারে। ইভেন এই ধরনের প্যাশেন্টের স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ ইসোফেগাস, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ ইসোফেগাস ডেভেলপ করতে পারে। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আলসারেটিভ জেজুনো আইলাইটিস ডেভেলপ করতে পারে। সো দিস আর দ্য কমপ্লিকেশন। এবং যদি বলা হয় অ্যাসোসিয়েশন গুলো কি হবে, আমরা অলরেডি অ্যাসোসিয়েশন গুলো বলছি, টাইপ 1 ডায়াবেটিস, পার্নিশিয়াস অ্যানিমিয়া, তারপরে অটোইমিউন থাইরয়েড ডিজিজেস, দিস আর দ্য কমন অ্যাসোসিয়েশন। Even it can be associated with genetic disorder like Turner syndrome, Down syndrome, Down syndrome and Turner syndrome. এবং বলছে যদি কোনো প্যাশেন্টের ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম থাকে এবং এদের যদি অ্যানিমিয়া থাকে, we should go for the celiac serology. We should go for celiac serology. That is IgA type of tissue transglutaminase antibody. Okay, tissue transglutaminase antibody. প্যাশেন্টের আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হতে পারে, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজের প্যাশেন্টের স্প্লিনটা ছোট হয়ে যায়। এটাকে বলা হয় হাইপোস্প্লেনিজম। এটা হলো হাইপোস্প্লেনিজম। প্যাশেন্টের অ্যাটেক্সিয়া ডেভেলপ করতে পারে, প্যাশেন্টের অল্টার্ড লিভার ফাংশন ডেভেলপ করতে পারে। সো দিজ অল আর প্রেজেন্টেশন অফ সিলিয়াক ডিজিজ। তাহলে সিলিয়াক ডিজিজটাকে যদি আমরা সামারাইজ করি ফর দ্য এমআরসিপি পারপাস, ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি হবে, এবং টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি যদি নেগেটিভ হয় তাহলে আমাকে কি টেস্ট করতে হবে, আমাকে প্যাশেন্টের টোটাল ইমিউনোগ্লোবুলিন এ দেখতে হবে। যদি এটা করা থাকে তাহলে নেক্সট আমরা যাব যে আইজিজি টাইপ অফ টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি অথবা আইজিজি টাইপ অফ অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি। এরপরে যদি বলা হয় কনফার্মেটরি কি হবে, দ্যাট উইল বি আপার জিআই এন্ডোস্কোপি অ্যান্ড বায়োপসি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা প্যাশেন্টকে যখন আমরা সিলিয়াক সেরোলজি করি অথবা প্যাশেন্টের বায়োপসি করি, তার আগে প্যাশেন্টকে অবশ্যই গ্লুটিন কন্টেনিং ডায়েটে থাকতে হবে। প্যাশেন্টকে গ্লুটিন কন্টেনিং ডায়েটে থাকতে হবে। প্যাশেন্ট ডায়াগনোসিস হওয়ার পরে, ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরে প্যাশেন্ট এটাকে অমিট করতে পারবে। এই ধরনের ডায়েটগুলোকে প্যাশেন্ট অমিট করতে পারবে। ওকে, তো এটা ইম্পর্টেন্ট। এবং সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট এমআরসিপির জন্য, যে কমপ্লিকেশন গুলো, কমপ্লিকেশন তো আর সরাসরি বলবে না যে সিলিয়াকের কমপ্লিকেশন কি হবে, এরকম বলবে যে একটা প্যাশেন্ট সিলিয়াক ডিজিজ, সে 5 বছর ধরে সিলিয়াক ডিজিজ, 6 মাস ধরে তার সিমটম গুলো আনকন্ট্রোলড ডিসপাইট অ্যাভয়েডিং অল টাইপ অফ গ্লুটিন কন্টেনিং ডায়েট। তাহলে সেক্ষেত্রে আমরা একটু মাথায় রাখবো, এক্ষেত্রে একটা পসিবিলিটি হতে পারে হঠাৎ করে প্যাশেন্টের যদি ওয়েট লস হয়, ফিভার হয়, এই ধরনের একটা ফিচার যদি থাকে, ইট ক্যান বি এ কেস অফ এন্টারোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা। এন্টারোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা। প্যাশেন্টের যদি সিলিয়াক ডিজিজের সিমটম গুলো ইমপ্রুভ না করে, প্যাশেন্টের অ্যানিমিয়া যদি বাড়তে থাকে, উইকনেস যদি বাড়তে থাকে, ইট ক্যান বি এ কেস অফ অ্যাডিনোকার্সিনোমা, স্মল ইন্টেস্টিনাল অ্যাডিনোকার্সিনোমা। এই প্যাশেন্ট যদি ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করে, there is a possibility of squamous cell carcinoma of esophagus. সো এবং যদি প্যাশেন্টের, যদি বলা হয় যে প্যাশেন্টের ফিচার অফ হাইপোস্প্লেনিজম পাওয়া যাচ্ছে, সো এটা হাইপোস্প্লেনিজম আমরা কিভাবে বুঝবো? প্যাশেন্টের টার্গেট সেল থাকবে, প্যাশেন্টের হচ্ছে যে সেলগুলো একটু বড় হবে, ম্যাক্রোসাইট হবে, এ ধরনের সেল যদি পাওয়া যায়, দিস আর দ্য ফিচার দ্যাট সাজেস্ট that there may be hyposplenism. Hyposplenism থাকলে প্যাশেন্টকে ভ্যাকসিনেট করতে হবে এবং প্যাশেন্টকে যেটা ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা দিতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি এই কয়েকটা জিনিস পারি, এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমরা বললাম যে জেনেটিক অ্যাসোসিয়েশন, কোন জিনের সাথে অ্যাসোসিয়েশন আছে, একটা হলো DQ2 আর একটা হলো DQ8। এই জিনিসটা যদি আমরা পারি তাহলে আমরা মোটামুটি সিলিয়াক ডিজিজ, মানে সিলিয়াক ডিজিজ থেকে যে কোশ্চেন আসবে পরীক্ষায়, সেটাকে আমরা কারেক্ট করতে পারবো। এনি কোয়ারি? ওকে, কোয়ারি যদি না থাকে আমরা আরেকটা টপিক বলে শেষ করে দিব, সেটা হচ্ছে সাবটোটাল ভিলাস অ্যাট্রফি। সাবটোটাল ভিলাস অ্যাট্রফি এটাও একটা খুবই ইম্পর্টেন্ট টপিক,
এটা শুধু যে এমআরসিপির জন্য ইম্পর্টেন্ট তা না, এটা এফসিপিএস এর জন্য ইম্পর্টেন্ট, এটা রেসিডেন্সিতে যারা পরীক্ষা দিবেন অ্যাডমিশন টেস্ট ওখানে ইম্পর্টেন্ট। তো সাবটোটাল ভিলাস অ্যাট্রফিটা কি? সাবটোটাল ভিলাস অ্যাট্রফি হচ্ছে যে আমরা জানি স্মল ইন্টেস্টাইনে ভিলাই থাকে, এবং ভিলাই কেন থাকে? এদের মেন ফাংশনটা হচ্ছে অ্যাবজর্পশন করা। ইন্টেস্টাইনে যে ফুড পার্টিকেল গুলো থাকে এটা অ্যাবজর্পশন হয় থ্রু দ্য ভিলাই, এবং ভিলাই যত বেশি থাকবে সারফেস এরিয়া তত বেশি থাকবে, অ্যাবজর্পশন তত বেশি হবে। ভিলাই গুলো যত ছোট হবে অ্যাবজর্পশন তত কম হবে। তাহলে মোস্ট অফ দ্য কজ অফ malabsorption, especially the intestinal cause of malabsorption, leads to subtotal villus atrophy, subtotal or total villus atrophy. তাহলে subtotal villus atrophy কজ গুলো কি হবে? The cause which affect the intestine and cause malabsorption. তাহলে কি আসবে এখানে? একটা আমরা জানলাম সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজের সাথে একটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, এবং এখানে প্যাশেন্টের ইন্টেন্স ইচিং থাকে, খুব বেশি ইচিং থাকে, সো এটা একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে। তাহলে সিলিয়াক ডিজিজের প্যাশেন্টের বায়োপসি করলে সাবটোটাল ভিলাস অ্যাট্রফি পাওয়া যাবে, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিসে পাওয়া যাবে, পিপলসে পাওয়া যাবে, লিম্ফোমা হলে পাওয়া যাবে, জিয়ারডিয়াসিসে পাওয়া যাবে। ওকে, এইচআইভি অ্যাসোসিয়েটেড অ্যান্টারোপ্যাথিতে এই ধরনের সাবটোটাল ভিলাস অ্যাট্রফি পাওয়া যাবে, ট্রপিক্যাল স্প্রু হলে এই ধরনের প্যাথোলজি পাওয়া যাবে। তাহলে সাবটোটাল ভিলাস অ্যাট্রফির অনেকগুলো কজ আমরা জানলাম। তো পরীক্ষার হলে এটা আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এস্টাবলিশে এবং এক্সক্লুড করতে হেল্প করবে, এবং এর মাধ্যমে আমরা হচ্ছে যে যেমন যদি একটা প্যাশেন্টের জয়েন্ট পেইন থাকে, ফিভার থাকে, সাথে যদি সাবটোটাল ভিলাস অ্যাট্রফি থাকে, জয়েন্ট পেইন, ফিভার সাথে সাবটোটাল ভিলাস অ্যাট্রফি, এবং সাথে প্যাশেন্টের ফিচার অফ ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, তাহলে ডায়াগনোসিস কি হবে? সেক্ষেত্রে প্যাশেন্টের ডায়াগনোসিস হবে উইপলস ডিজিজ, ফিভার, জয়েন্ট পেইন, ফিচার অফ ম্যালঅ্যাবজর্পশন, ইট সাজেস্ট উইপলস ডিজিজ। এবং উইপলস ডিজিজে আরেকটা ইম্পর্টেন্ট থাকে অ্যাবনর্মাল মুভমেন্ট, যেটাকে বলা হয় অবসোক্লোনাস মায়োক্লোনাস, অবসোক্লোনাস মায়োক্লোনাস। সো এই এই মানে একটু জিনিস যদি আমরা আজকের এই আলোচনা থেকে যদি আমরা গ্র্যাব করতে পারি, হোপফুলি যে আমরা যে কোনো পরীক্ষার যে কোনো কোশ্চেন ইজিলি এটা আমরা কারেক্ট করতে পারবো। কারো কোশ্চেন আছে? আমাদের এই এটা আমাদের হচ্ছে এমআরসিপি জেনেসিস এমআরসিপি প্রোগ্রামের ফার্স্ট ধারাবাহিক সিরিজের প্রথম খণ্ড আজকে, এবং প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব যে এরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা শর্ট ডিসকাশন অ্যারেঞ্জ করার, এবং প্রত্যেকটা টপিক এক একজন, বিশেষ করে যে মেন্টররা এমআরসিপির এখানে ক্লাস নিয়ে থাকেন স্পেশালি জেনেসিসের প্রোগ্রামে, তো যারা যে টপিকের প্রতি এক্সপার্ট, আমরা চেষ্টা করবো এই ধরনের এক্সপার্ট প্যানেলকে দিয়ে এই ক্লাসগুলো কন্ডাক্ট করার, সো দ্যাট আপনাদের এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে তারা যাতে সেটা আনসার করতে পারেন এবং আপনাদের কনসেপশনটা আরো ভালো ক্লিয়ার হয় এবং এমআরসিপির যাত্রা আপনাদের জন্য সহজ হয়ে যায়। ওকে, সো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি। আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, এবং সামনের ঈদ যাতে সবাই যাতে সুস্থ মতো আমরা ঈদ উদযাপন করতে পারি, এবং ঈদের পরবর্তীতে যাতে কোভিড সিচুয়েশন নিয়ন্ত্রণে চলে আসুক এবং আমরা আবার আমাদের সেই কোভিড পূর্ববর্তী যে সিচুয়েশন সেখানে যাতে আমরা ব্যাক করতে পারি, এই কামনা এবং আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।